প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আজ অষ্টম দিনের মতো শুরু হয়েছে প্রার্থীদের আপিল শুনানি। গতকাল রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিলের সপ্তম দিনে ৪০টি আবেদনের শুনানি হয়। ১৮টি আবেদন গ্রহণের বিপরীতে ২১টি নামঞ্জুর করা হয়। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে প্রার্থীদের আপিলের শুনানি আজকের জন্য নির্ধারিত রাখা হয়। গতকাল এই ইস্যুতে নির্বাচন কমিশনের সামনে শেরপুর ২ আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর সমর্থকদের হামলায় একজন আহত হয়। টি-20 বিশ্বকাপ ইস্যুতে বিসিবির সঙ্গে আইসিসির বৈঠক আজ। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই বৈঠক করে কাল ঢাকা ছাড়বে আইসিসির প্রতিনিধিরা। নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ। আইসিসিকে এরই মধ্যে চিঠি দিয়ে সেটি জানিয়েছে বিসিবি। এর মধ্যে ভিডিও কনফারেন্সে আইসিসি অনুরোধ করলেও বিসিবি তাদের অবস্থানেই অনড়। এবার সরাসরি বৈঠক করে সমাধান বের করে আনার চেষ্টা করবে দুই পক্ষ। আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে পর্দা উঠবে এবারে টি-20 বিশ্বকাপের। আগামী ২৫ জানুয়ারি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ছাড়ার কথা। তবে এখনও বিশ্বকাপ কোথায় খেলবে লিটন দাসরা বা আদৌ খেলবে কিনা কিছুই নিশ্চিত হয়নি। তবে আইসিসি বিসিবির আলোচনার পর কোনো একটা সিদ্ধান্ত আসতে পারে। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব ১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বুলাওয়েতে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ বি গ্রুপের ম্যাচে মাঠে নামবে আজিজুল হাকিমের দল। আকবর আলীর নেতৃত্বে ২০২০ সালে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর ২০২২ ও ২০২৪ সালে ভালো করতে পারেনি বাংলাদেশের যুবারা। ২০২২ সালে অষ্টম স্থানে থেকে এবং পরের আসরে সুপার 6 থেকে বিদায় নেয় বাংলাদেশ। মূল পর্ব শুরুর আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে শেষ পর্যন্ত দুটি ম্যাচই বাতিল হয়ে যায়। জিম্বাবুয়ের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে বাংলাদেশ। পাশাপাশি নিবিড় অনুশীলন সেশনও করেছে তারা। বিপিএলে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। দুপুর ১টায় শুরু হবে খেলা। এই ম্যাচ জয় পেলেই প্লে অফ নিশ্চিত করবে রংপুর। শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমবার মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচে হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে তারা। অন্যদিকে সিলেট পর্বের শেষ ৩ ম্যাচে হেরে শেষ ৪ নিশ্চিত করা হয়নি রংপুরে। তাই প্লে অফ নিশ্চিতের বড় সুযোগ হাতছাড়া করতে চায় না লিটন দাসরা। এদিকে সন্ধ্যায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস। দুই দলই শেষ ৪-এ পৌঁছে গেছে, তবে ৩ পয়েন্ট নিয়ে এলিমিনেটর এড়ানোর লক্ষ্য নিয়ে জয় তুলতে চায় দুই দল। ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বের হয়ে যাওয়া ও দলটির সংবাদ সম্মেলন নিয়ে জরুরি বৈঠকে বসেছে জামাতে ইসলামীর সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। সকালে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। বৈঠকে উদ্ভূত পরিস্থিতিতে জামাতে ইসলামীর করণীয় ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের ফাঁকা আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার প্রণয়ন, জামাত আমিরের নির্বাচনী সফরসূচি ঠিক করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে অষ্টম দিনের মতো আপিল শুনানি চলছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রার্থীদের আপিল শুনানি চলবে। এদিনে আপিল আবেদনের ৫১১ থেকে ৬১০ পর্যন্ত শুনানির কথা রয়েছে। আগামীকাল আপিল শুনানির শেষ দিন। এর আগে গতকাল রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিলের সপ্তম দিনে ৪০টি আবেদনের শুনানি হয়। ১৮টি আবেদন গ্রহণের বিপরীতে ২১টি নামঞ্জুর করা হয়। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে প্রার্থীদের আপিলের শুনানি আজকের জন্য নির্ধারিত রাখা হয়। বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর মুসলিম নারীদের ধর্মীয় বিধান নিকাব নিয়ে যে অপব্যাখ্যা করেছেন তা ধৃষ্টতাপূর্ণ বলে প্রতিবাদ জানিয়েছে সম্মিলিত নারী প্রয়াস। সকালে রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির সদস্যরা অভিযোগ করেন, ইসলাম সম্পর্কে ও ইসলামের বিধিবিধান সম্পর্কে ধারণা না থাকায় কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর। তারা বলেন, বিশ্বজুড়ে মুসলিম সংস্কৃতিতে নারীদের মুখ ঢাকা একটি ঐতিহ্য এবং আভিজাত্যের প্রতীক। নারীদের আব্রুর বিরুদ্ধে বক্তব্য দেয়া মোশাররফ আহমেদ ঠাকুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান সম্মিলিত নারী প্রয়াসের বক্তারা। তারা বলেন, ইসলাম সম্পর্কে খণ্ডিত ধারণা থেকে টিভি টকশোতে বিকৃত রুচির বক্তব্য নিয়ে আলোচনা হয়।
অতীতে দিনের আলোতে ব্যাংক ডাকাতি হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভবিষ্যতে যেন এ ধরনের কর্মকাণ্ড না হয় সে বিষয়ে সতর্ক থাকতে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এমন আহ্বান জানান। For 15 years, a humongous amount of money had been siphoned off from our country. Much of it was done in what I would say bank robbery in broad daylight. But a significant part was also the result of manipulation of accounting. With so many top accountants of the country before me, I would urge your collaboration so that this doesn't happen in future and we can come back to a different path. গত বছর রাজস্ব আয় ও প্রবৃদ্ধির ক্ষেত্রে বড় ধরনের সাফল্য অর্জন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সেবার মান বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনাই এ সাফল্যের কারণ বলে জানিয়েছেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে 2025 সালে বন্দর কর্তৃপক্ষ রাজস্ব আয় করেছে ৫,৪৬০.18 কোটি টাকা। একই সময় রাজস্ব ব্যয় হয়েছে 2,317.50 কোটি টাকা। অর্থাৎ ওই বছরে বন্দর কর্তৃপক্ষের উদ্ধৃত রাজস্বের পরিমাণ 3,142.68 কোটি টাকা, যা গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। এবছর সংস্থাটির রাজস্ব আয় আগের বছরের তুলনায় বেড়েছে 7.55%। নৌপরিবহন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে প্রতি বছর বড় অঙ্কের অর্থ জমা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি বন্দর কর্তৃপক্ষের রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া অর্থের পরিমাণও প্রতি বছর বাড়ছে। সর্বশেষ 2025 অর্থ বছরে কর, ভ্যাট ও কর বহির্ভূত আয় হিসেবে সরকারের কোষাগারে 1,804.47 কোটি টাকা জমা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কুষ্টিয়ার খাজানগরে চালের বাজারে অস্থিরতা। ধানের দাম বেড়ে যাওয়ার অজুহাতে সব রকম চালের কেজিতে 2 থেকে 3 টাকা বাড়িয়ে দিয়েছে মিলাররা। বছরের শুরুতেই এই বাড়তি দামে ক্ষুব্ধ ভোক্তারা। প্রশাসনের কঠোর নজরদারির দাবি তাদের। কুষ্টিয়া থেকে সাবিনা ইয়াসমিন শ্যামলী রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আসিফুজ্জামান। নতুন ধান ওঠায় বেশ কিছুদিন কুষ্টিয়ার চালের মোকাম সহনীয় ছিল। বাজার স্থিতিশীল থাকায় তেমন কোনো প্রতিক্রিয়া ছিল না ভোক্তাদের। তবে 2026-এর শুরুতেই সব ধরনের চালে দাম বেড়েছে 2 থেকে 3 টাকা। বাজারে বাসমতি চাল 92 টাকা থেকে বেড়ে 94 টাকা, মিনিকেট 74 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 77 টাকায়, 66 টাকার কাজললতা 68 টাকায় বিক্রি হচ্ছে, আর মোটা চাল 50 থেকে বেড়ে হয়েছে 52 টাকা। হঠাৎ করে চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। চাউলের দাম অনেক বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিস যদি এত বাড়ে তাহলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি, গরিব ফ্যামিলির মানুষ আমরা কিভাবে চলবো? রিক্সার ভাড়া টাড়া নাই, চালের দাম দিনের পর দিনই বেড়েই যাচ্ছে, রিক্সালার তো মরণ হয়ে যাচ্ছে। চালের দামটা একটু কমাক, আর চালের দাম কমালে আমরা লবণ দিয়েও একটু খাতে পারি। মোকামে চালের দাম বৃদ্ধি পাওয়ায় ভোক্তা পর্যায়ে প্রভাব পড়েছে। দাম বৃদ্ধির অবশ্য যৌক্তিক কারণ জানা নেই খুচরা ব্যবসায়ীদের, তবে অজুহাতের শেষ নেই চাল কল মালিকদের। গত 10 দিনের মধ্যে চিকন সরু চাল, বাসমতি এবং মিনিকেট চাল, এই দুইটা চাউলের দাম একটু বেশি বেড়েছে। মিল মালিকরা বলছে নাকি ধানের দাম অনেক বাড়েছে, এই কারণে কেজিতে প্রায় 2 টাকা বেড়ে গেছে। কিছুদিন মিনিকেট চাউল সরবরাহ কম ছিল, হঠাৎ করে এই চাউলের চাহিদা বেড়ে যায়, বিভিন্ন অঞ্চলে ধানের দামও বেড়ে যায়, যার কারণে চাউলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। চালের বাজার সহনীয় রাখতে প্রশাসন কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। তাদের প্রতি আমাদের যে নির্দেশনা যে কোনোভাবেই এই দামটি বাড়ানো যাবে না। যদি তারা কোনোভাবে ধানের দাম বা এই চালের দাম বাড়ায় তাহলে আমাদের যে আইনি প্রক্রিয়া আছে সেটা আমরা অবলম্বন করব, আইনানুগ ব্যবস্থা নেব এবং শাস্তি আরোপের দিকে যাব। গতানুগতিক আশ্বাস নয়, বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় ভোক্তারা। এনটিভি নিউজ ডেস্ক। শেষ সময় পর্যন্ত 11 দলীয় নির্বাচনী ঐক্যের বিষয়ে জামায়াতে ইসলামী অপেক্ষা করবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক চলাকালীন সময়ে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এর আগে সকালে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। ইসলামী আন্দোলন 11 দলীয় জোট থেকে বের হয়ে যাওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর করণীয় ও 11
দলীয় নির্বাচনী ঐক্যের ফাঁকা আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার প্রণয়ন, জামায়াত আমিরের নির্বাচনী সফরসূচি ঠিক করা সহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনার কথা রয়েছে। সাংবাদিক সুরক্ষা আইনের ব্যাপারে সব পক্ষের সমর্থন থাকলেও তথ্য মন্ত্রণালয়ের বিরোধিতায় তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না, এমন তথ্য জানিয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের সভাপতি কামাল আহমেদ বলেছেন, সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয় আশ্বাস দিলেও তা আলোর মুখ দেখছে না। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত গণমাধ্যম সম্মেলনে এসব কথা জানান তিনি। কালাম আহমেদ বলেন, সাংবাদিক সুরক্ষা আইনের খসড়া করে দেওয়া হলেও সেদিকে নজর দিচ্ছে না সরকার। অনুষ্ঠানে বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকেরা জানান, রাজনৈতিক দলের দালালি আর অপসাংবাদিকতা সংবাদ মাধ্যমকে বিভক্ত করেছে, এতে দুর্বল হয়ে পড়েছে গণমাধ্যম। তাই নিজেদের আত্মমর্যাদা বাড়ানোর পাশাপাশি গণমাধ্যমকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধতার বিকল্প নেই। তারা জানান, ডেইলি স্টার ও প্রথম আলোতে আগুনের ঘটনা নিন্দনীয়, কিন্তু এর পেছনের কারণও অনুসন্ধান করতে হবে। সাংবাদিকতার সুরক্ষার জন্য আমরা একটা সাংবাদিকতা সুরক্ষা আইনের সুপারিশ করেছিলাম সংস্কার কমিশন থেকে। সরকারের পক্ষ থেকে এর আগে তথ্য মন্ত্রণালয়ের যে দুজন উপদেষ্টা ছিলেন তারা অঙ্গীকার করেছিলেন যে ওই আইনটা হবে, কিন্তু সেই আইনটা হয়নি। সে কারণে আইনের খসড়াও তৈরি করে দিয়েছিলাম। সেই খসড়া নিয়ে একটা দ্রুত কনসালটেশনের মধ্য দিয়ে ভেটিংয়ের প্রক্রিয়া সম্পন্ন করে ওই আইনটা করা সম্ভব ছিল, এখনো সম্ভব। রাজধানীর উত্তর 11 নম্বর সেক্টরের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের 3 সদস্যের মরদেহ কুমিল্লায় দাফন করা হয়েছে। সকালে কুমিল্লার 14গ্রাম উপজেলার চিউরা কাজীবাড়ি প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শত শত মানুষ অংশগ্রহণ করেন। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে ঢাকায় প্রথম জানাজা শেষে মরদেহগুলো রাতেই কুমিল্লায় নানুয়ার দিঘির পাড়ের বাসভবনে আনা হয়। উত্তরার অগ্নিকাণ্ডে নিহতরা হলেও কাজী ফজলে রাব্বি, তার স্ত্রী আফরোজা বেগম সুবর্ণা এবং তাদের 3 বছর বয়সী সন্তান কাজী ফায়াজ রিশান। গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাতে প্রজাতন্ত্রের কর্মচারীদের আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। অন্তর্বর্তী সরকার রক্তের উপর প্রতিষ্ঠিত হওয়ায় তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষতার প্রয়োজন নেই বলে জানান তিনি। কেউ কেউ বলছেন আইনে বাধা নেই, নৈতিকভাবে বাধা আছে। কিসের নৈতিক বাধা বলুন তো আমাকে? না, সরকারের তো নিরপেক্ষতা বজায় রাখতে হবে। প্রথম কথাটা হচ্ছে, ওনাদেরকে আমি একটু প্রশ্ন করি, আমি বিনয়ের সাথে প্রশ্ন করি, অত্যন্ত বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই। এই সরকার রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে, আপনি এটাকে তত্ত্বাবধায়ক সরকার মনে করেন যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে তাকে? এইটা তত্ত্বাবধায়ক সরকার নয়, এইটা অন্তর্বর্তী সরকার। যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সংবিধানের 4 দেয়ালের মধ্যে নয়, বাংলাদেশের রাজপথে 1400 মানুষের রক্তের মধ্যে দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেউ কেউ বিভিন্ন উসিলায় গণতন্ত্রে উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের সফল হতে দেয়া যাবে না। নির্বাচন কমিশনকে বিতর্কিত ভূমিকায় দেখা যাচ্ছে, তারপরও গণতন্ত্রের স্বার্থে ধৈর্যের পরিচয় দিচ্ছে বিএনপি। গুম ও নির্যাতনের পরও বিএনপির কোনো নেতাকর্মী রাজপথ ছাড়েনি বা কৌশলের নামে গুপ্ত অবস্থা ধারণ করেনি বলে মন্তব্য করেন তিনি। গুম খুনের শিকার পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন তারেক রহমান। আরও জানাচ্ছেন ইমরুল আহসান। এই শব্দটা অনেক ছোট, কিন্তু এর ভিতরে ঢুকে আছে হাজার হাহাকার, কষ্ট। সন্তানহারা পিতা আর পিতাহারা সন্তানের নিস্তব্ধ চোখে মুখে উদ্বেগ আর বুকছেড়া আর্তনাদের সব কান্না রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সহমর্মিতার পিনপতন নিরপতা নামিয়ে আনে। গুমের শিকার প্রিয়জনকে ফিরে পাবার প্রবল আকুতি স্বজনের। স্বজনহারাদের কষ্টের গল্প আর দীর্ঘশ্বাস বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকেও ভারাক্রান্ত করে তোলে। আওয়ামী লীগের ফেসিবাদী শাসন আমলে হাজারের বেশি বিএনপি নেতাকর্মী গুমের শিকার হয়। তাদের কেউ কেউ ফিরেছেন, তবে বেশিরভাগেরই এখনো কোনো খোঁজ মেলেনি। তাদের ত্যাগেই স্বৈরাচারের বিদায় হয়েছে মন্তব্য করে তারেক রহমান বলেন, প্রতিটি অন্যায়ের বিচার নিশ্চিত করতে হবে। যারা গুম হয়েছেন, যারা শহীদ হয়েছেন,
তাদের প্রতি আগামী দিনের গণতান্ত্রিক যে রাষ্ট্রের আকাঙ্ক্ষা আমরা দেখছি, সেই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকারের অবশ্যই অনেক অনেক দায় এবং দায়িত্ব রয়েছে। রাষ্ট্র কখনোই আপনাদেরকে ভুলে যেতে পারে না। গুম নির্যাতনের পরও বিএনপির কোনো কর্মী মাঠ ছাড়েনি উল্লেখ করে তিনি বলেন, তার দলের বিরুদ্ধে কোনো অপপ্রচার ধোপে টিকবে না। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না ইনশাআল্লাহ। তারেক রহমান বলেন, কোনো কোনো মহল গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থার তৈরি করার চেষ্টা করছে, যেখানে এই গণতন্ত্রের পথ যেটি তৈরির পথ যে তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্ত হয়। আমি অনুরোধ করব আপনারা, এবং আমি অনুরোধ করব বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, আজ সজাগ থাকার জন্য, যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ মন্তব্য করে তিনি বলেন, এখনো ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে বিএনপি। আমরা দেখেছি নির্বাচনের কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান, তারপরেও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই। বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের নামে সড়ক ও বিভিন্ন স্থাপনার নামকরণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আপিল কক্ষে বাক বিতণ্ডা, হাতাহাতি সহ নানা নাটকীয়তার মধ্যে নির্বাচন কমিশনে ৮ম দিনের আপিল চলছে। ইসির আপিল শুনানি কক্ষে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও তার আইনজীবীর সাথে ফেনী ৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর বাক বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে শুনানি কক্ষে নিরাপত্তা জোরদার করা হয়। পরে কুমিল্লা ৪ আসনে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে করা আবেদন নামঞ্জুর করে নির্বাচন কমিশন। একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম ৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে ২,১৭৭ কোটি টাকা ঋণ থাকায় তার আপিলটি পেন্ডিং রাখা হয়েছে। এদিকে আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের কাছে কারণ দর্শাও নোটিশের ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মামুনুল হক। এ মুহূর্তে নির্বাচন কমিশনে ব্রিফিং করছেন কুমিল্লা ৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। যারা আছেন, আপনাদের মতো যারা আছেন, যারা হচ্ছেন এলিট ব্রিড, আপনারা কোন মুখে আমাদেরকে ব্লাডি সিটিজেন বলে কোন মুখে আবার গরিবদের কাছে ভোট চাইতে যাবেন? আপনারা নির্বাচনের আগে ইস্ত্রি করা পাঞ্জাবি আর বড় টুপি পরে একদম ইরি খেতে নেমে যান। এই মানুষ এই হিপোক্রেসি এখন এগুলা বুঝে। আপনারা গার্মেন্টস শ্রমিক ফুটপাতে এখন যে যাচ্ছেন ভোট চাইতে ব্লাডি সিটিজেনের কাছে, আপনারা ম্যান্ডেটের জন্য ঠিকই ব্লাডি সিটিজেনদের কাছে আসেন। রাস্তার মধ্যে রক্ত দেয় ব্লাডি সিটিজেনরা। এই ব্লাডি সিটিজেনের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা বিদেশে ব্যবসা করেন, ছেলে মেয়েদেরকে বেগম পাড়ায় রাখেন, সেফ এক্সিট নেন, ডুয়েল সিটিজেনশিপ নেন, এবং নিরাপদ যখন দেখেন তখন বাংলাদেশে এসে ব্লাডি সিটিজেনদের রক্তের উপরে দাঁড়িয়ে তখন আবার নির্বাচনে দাঁড়াবেন। আর নির্বাচনে যদি দেখেন উত্তর দক্ষিণ হয়েছে, আবার তখন দেশ থেকে পালিয়ে যাবেন। এই ধরনের বাংলাদেশ আমরা ২৪ পরবর্তী সময়ে আমরা এই বাংলাদেশ দেখতে চাই না। সেটি নিয়ে আমরা নির্বাচন কমিশনে আপত্তি জানিয়েছি এবং সকল আইনজীবী, এই জহিরুল ইসলাম মুসার প্রতি যে ধরনের আচরণ করা হয়েছে, এটা সকল আইনজীবীদের প্রতি আমি মনে করেছি এটা তাদের মানহানি করা হয়েছে। এবং কমিশনের মধ্যেই সকল পক্ষের আইনজীবী, শুধুমাত্র যে জহিরুল ইসলাম মুসা না, সকল পক্ষের আইনজীবী, এখানে বিএনপি পন্থী বা অন্যান্য যেই আইনজীবীরা ছিলেন সবাই সেটা এই আব্দুল আওয়াল মিন্টুর আচরণে আহত হয়েছেন এবং তারাও সেখানে ইনস্ট্যান্ট তারা প্রতিবাদ জানিয়েছেন। এখন
আমরা কমিশনের দৃষ্টিতে এটি এনেছি এবং এই ঘটনার পুনরাবৃত্তি যেন বাংলাদেশে না ঘটে। এই পলিটিক্যাল এলিটিসিজমের নিপাত অবশ্যই ঘটতে হবে। তারা তাদের মনোজগৎকে চেঞ্জ করতে হবে। এই 24 পরবর্তী বাংলাদেশে এসে 24 পূর্ববর্তী এলিটিসিজমের রাজনীতি যদি তারা করতে চায় তাহলে এই সিভিলিয়ান, এই ব্লাডি সিভিলিয়ানরাই তাদেরকে প্রত্যাখ্যান করবে। কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন, আস্থা আছে কিনা কমিশনের উপর? কমিশনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা বলেছি যে একটা রুলিং জারি করতে, কিন্তু তারা কোনো রুলিং জারি করেনি। একটা হচ্ছে অনেকটা এরকম যে তারা জাস্ট একটা এড়িয়ে গিয়েছে বিষয়টা। তবে কমিশন উপস্থিত যারা আইনজীবী ছিলেন, আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ প্রত্যেকটা আইনজীবী তখন এই বিষয়টিকে প্রতিবাদ জানিয়েছে দলমতের ঊর্ধ্বে উঠে, কারণ এটা আইনজীবীদের পেশাগত জায়গা থেকে আমি মনে করেছি এটা হচ্ছে মানহানি হয়েছে। ভাই আপনারা শুনে একটু কথা বলি যে আপনাদের আপিলের কারণে আজকে তার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হলো। এর আগে এত ঋণখেলাপি এবং হলফনামায় মিথ্যা তথ্য থাকার পরও তার মনোনয়নটি যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে বৈধতা কিভাবে পায় বা যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন থেকে যায় কিনা? আমরা সেদিনই আপনারা দেখেছেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমরা প্রায় 1 ঘন্টার আমরা হচ্ছে সাবমিশন রেখেছিলাম এবং সেখানেও কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে বলেছিলাম যে আমরা যদি ল এক্সিস্ট করে তাহলে সেক্ষেত্রে উনি বিভিন্ন সময় ওনার হচ্ছে প্রিভিয়াস হিস্ট্রিও আছে। উনি 2008-এও একই ঘটনা করার চেষ্টা করেছিলেন, 2018-তেও একই ঘটনা করার চেষ্টা করেছিলেন, 24-এর ইলেকশনেও উনি যেটা 7ই জানুয়ারির যে আমিডামি নির্বাচন হয়েছে সেখানেও উনি প্রার্থী হওয়ার মনোবাসনা করেছিলেন, সেজন্য ওনার বাড়ি বিক্রি করে কিছু টাকা উনি পরিশোধ করেছিলেন। আবার অর্থাৎ নির্বাচনের যখন সিজন আসে, নির্বাচনের সিজন আসলে ওনার যেই মনে হয় যে ওনার কিছু টাকা দিতে হবে বা হচ্ছে কোর্টকে ম্যানেজ করার, এই বিষয়গুলো হচ্ছে আমরা তখনই এনেছিলাম, কিন্তু তখন আমলে নেইনি। যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে, তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা শুরু করেছে বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে গণভোট 2026 সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় তিনি একথা বলেন। সভায় আগামী 12 ফেব্রুয়ারি সকাল থেকে সপরিবারে ভোট কেন্দ্রে গিয়ে উৎসব মুখর পরিবেশে হ্যাঁ ভোটে সিল দিয়ে এবং নিজেদের পছন্দের রাজনৈতিক ব্যক্তিদের সংসদে পাঠাতে নির্বাচিত করার আহ্বান জানান উপদেষ্টা। যে বাংলাদেশ ভোট দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচন করবে এবং জিজ্ঞেস করবে আপনি কি করলেন আমার জন্য। আর আমরা ওই বাংলাদেশ চাই যেখানে জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশের আগামী 100 বছরের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে, জনতার কাফেলা জুলাই সনদের পক্ষে, জনতার কাফেলা নতুন বাংলাদেশের পক্ষে। 2024-এর 5 অগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দীর্ঘ অপশাসনের সমাপ্তি হলে দেশে উদয় হয় নতুন সূর্যের। তবে এখনও অন্ধকারে বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমলে গুম খুনের শিকার স্বজন ও তাদের পরিবারের সদস্যদের জীবন। এখনও স্বামী, সন্তান অথবা বাবা হারানোর ব্যথায় তারা কাতর। এখনও অপেক্ষা গুমের শিকারদের ফিরে আসার, নতুবা বিচার নিশ্চিতের। ইফতেখার রেজার রিপোর্ট। আমি বলতে পারি না যে তার ছেলে আর কখনো ফিরে আসবে না তার কাছে। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক আয়োজিত গুম খুনের শিকার পরিবারের স্বজনদের সাথে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে কাছে পেয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন ফ্যাসিবাদের হাতে গুম খুনের শিকার পরিবারের সদস্যরা। গুম খুনের শিকার পরিবারের এই কান্না ছুঁয়েছে তারেক রহমানকেও। মঞ্চে বসে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনিও। মা বাবা জানেন না তার ছেলে কোথায়, বাবার খোঁজ জানতে চান সন্তান। স্বামীর ছবি হাতে 1 যুগেরও বেশি সময় ধরে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন স্ত্রী। ভাইকে এখনো খুঁজে ফেরেন বোন। এ যেন আওয়ামী জাতাকলে পিষ্ট নির্যাতিতদের এক বিষাদ সিন্ধু। ছোট থেকে একটাই স্বপ্ন যে আমি আমার বাবার সাথে স্কুলে যাব। আমি আমার কাছে দাবি করবো আমার স্বামীর আসামিদের যেন ধরে সেইভাবে কষ্ট দিয়ে মারা হয়। প্রিয়জন হারানোর শূন্যতা আর ন্যায় বিচার না পাওয়ার ব্যথা নিয়ে গুমের শিকারদের স্বজনরা এখনো আশায় বুক বাঁধছেন। বলছেন দেশের মাটিতে অন্যায়ের বিচার দেখতে চান তারা। জুলাই যারা নিহত হয়েছেন তারা জুলাই শহীদ হিসাবে ইতিহাসে আছেন, কিন্তু 17 বছরে যে গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছেন তাদের পরিচয়টা কি? তারা ইতিহাসের কোথায় থাকবেন? লড়াই এখনো শেষ হয়নি, আমরা এখনো বিচারের অপেক্ষায়।
এবং দ্রুত আমরা কোনো ধরনের বিচার দেখতে পাবো। এ সময় ভারতে দীর্ঘদিন গুম থাকা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন। অভিযোগ করেন একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কৌশল খুঁজছে। আমরা রক্ত সিঁড়ি মাড়িয়ে আজকে এখানে উপনীত হয়েছি, সুতরাং মনে রাখতে হবে যারা গণতন্ত্রের এই উত্তরণের পথকে কণ্ঠকাকীর্ণ করতে চায় তাদেরকে মনে রাখতে হবে আমরা গণতন্ত্রে ফিরবো ইনশাআল্লাহ। কোনো রকমের সুযোগ আপনাদেরকে দেব না, তবে এটা আমাদের ভদ্রতা নয়, নম্রতা নয়, এটা আমরা হুঁশিয়ার করে দিতে চাই, কোনো রকমের ষড়যন্ত্র আপনারা করবেন না। এ সময় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মানবে না বিএনপি, এমন হুঁশিয়ারি দেন তিনি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। শুধু ইসলামী আন্দোলনের জন্যই নয়, সব রাজনৈতিক দলের জন্য জামায়াতের জোটের দ্বার উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন দলটির সহকারী জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বলেন, ফাঁকা ৪৭টি আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ইসলামী আন্দোলনকে জোটে ফেরানোর আর কোনো সুযোগ নেই, তবুও চলার পথে ঐক্যের দুয়ার খোলা থাকবে। বিকেলে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোট ও নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে নির্বাহী পরিষদের জরুরি বৈঠক শেষে তারা এসব কথা জানান। আবির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচনকে সামনে রেখে আসন ভাগাভাগি, নির্বাচনী প্রচার প্রচারণার কর্মসূচি, নির্বাচন পরিচালনায় নীতিকৌশল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয় নিয়ে শনিবার বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করে বাংলাদেশ জামাত ইসলামী। বৈঠক চলাকালীন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল। ইসলামী আন্দোলনকে পুনরায় জোটে নেওয়া হবে কিনা তার জবাব দেন তিনি। আমরা সামনের দিনে দেখা যাবে কি হয়, আরো সামনে আমরা আগাই দেখা যাক কি হয়। ৪৭টি আসন আমরা রেখেছিলাম, তো সেই আসনগুলো সম্পর্কে আমরা লিয়াজো কমিটিকে দায়িত্ব দিয়েছি। লিয়াজো কমিটি যেটা আছেন তারা সেটা বিষয়ে আলোচনা করছেন এবং সেটা একটি আলোচনা করে ওনারা সিদ্ধান্তে পৌঁছার পরে আমরা আপনাদেরকে জানাবো। এর আগে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে জামাতের নায়েবে আমিরের সাথে দেখা করতে যান খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এ সময় জামাতের জোট ভাঙার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা এমন প্রশ্নের জবাব দেন তিনি। কিছু বিষয়ে একমত হতে না পারার কারণে ওনারা গতকালকে চূড়ান্ত ঘোষণা দিয়েছেন যে ওনারা সকল আসনেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো সেই হিসাবে এই মুহূর্তে আমরা তাদের এই ঘোষণাটাকেই চূড়ান্ত ধরছি। ওনারা ওনাদের কারণ ব্যাখ্যা করেছেন এবং তাদের বক্তব্য তারা মিডিয়ায় প্রেসে উপস্থাপন করেছেন। আমি তো আশা করি যে খুব বড় একটা ইফেক্ট পড়বে না। খেলাফত মজলিসের আমির আরও বলেন, নতুন করে কর্মপরিকল্পনা সাজানো হয়েছে, সেই রোডম্যাপ অনুযায়ী অগ্রসর হচ্ছে তাদের জোট। ইসলামী আন্দোলন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। পাল্টাপাল্টি মনোনয়ন বৈধতার বিরুদ্ধে আপিল, প্রার্থীদের আপিল কক্ষে বাকবিতণ্ডা এবং হাতাহাতি। নির্বাচন কমিশনে আপিলের বিরুদ্ধে ৮ম দিনের শুনানিতে দিনভর ছিল নানা নাটকীয়তা। ঋণ খেলাপির অভিযোগে একই আসনের বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। বিস্তারিত জুবায়ের প্রধানের রিপোর্টে। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র কয়েক সপ্তাহ, এর মধ্যেই শুরু হয়েছে নির্বাচনী তোড়জোড়। তফসিল অনুযায়ী 10 থেকে 18 জানুয়ারির মধ্যে সব আপিল নিষ্পত্তির কথা রয়েছে। তাই তো আপিল শুনানির শেষ মুহূর্তে ব্যস্ততা বেড়েছে নির্বাচন কমিশন কার্যালয়ে। 8ম দিনে আপিল শুনানি হয় 100 জন প্রার্থীর। সকাল 10টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত শুনানির সময় থাকলেও শেষ হয় 1.5 ঘন্টা পরে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানান প্রার্থীরা। নির্বাচন কমিশন এবং আমাদের যে প্রশাসন আছে তাদের সহযোগিতা কামনা করছি আমি, তারা যেন একটু আমাদের প্রতি একটু দৃষ্টি রাখে যাতে আমরা সুষ্ঠুভাবে নির্বাচনটা করতে পারি। এই মার্কা দুটি যেহেতু ট্রাক এবং ট্রাক্টর শুনতেও কাছাকাছি এবং দেখতে অনেকটা সাদৃশ্য মনে হয়, যেহেতু কাছাকাছি হওয়ার কারণে এটা নিয়ে ভোটারদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ইসিতে আসেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। এ সময় শুনানি চলাকালেই ইসির আপিল শুনানি কক্ষে হট্টগোলের ঘটনা ঘটে। 10 দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ ও তার আইনজীবীকে গালাগালির অভিযোগ ফেনী 3 আসনের বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে। ইসির হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। নির্বাচনের যখন সিজন আসে, নির্বাচনের সিজন আসলে ওনার যেই মনে হয় যে ওনার কিছু টাকা দিতে হবে বা হচ্ছে কোর্টকে ম্যানেজ করার, এই বিষয়গুলো হচ্ছে আমরা তখনই এনেছিলাম কিন্তু তখন আমলে নেইনি, যেটি আবার হচ্ছে আমরা নির্বাচন কমিশনে এসেছি। উনিও আমার বিরুদ্ধে এসেছেন,
উনিও আমার বিরুদ্ধে সাবমিশন দিয়েছেন, কিন্তু ওনারটা সেখানে লিগেলি সেটা হচ্ছে আপনার রিফিউটেড হয়েছে, আমারটা সেটা প্রিভেল করেছে। হাসনাত আবদুল্লাহর আসনে থাকা বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন। এদিকে আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের কাছে শোকজের ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা এবং 10 দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক। যেই গণমাধ্যমের সংবাদের ভিত্তিতে আমাকে শোকজ করা হয়েছে, তো আমি মনে করি সেই সংবাদ মাধ্যম এবং সেই সংবাদ মাধ্যমের যে প্রতিবেদক তিনি লিফলেটের কথা বলেছেন, অথচ লিফলেটটা সংগ্রহ করা তার জন্য কঠিন কিছু ছিল না। সে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ করেছে, আমার সাথে কথা বলাটা তার জন্য কোনো কঠিন কিছু বিষয় ছিল না। এই জন্য আমরা মনে করি যে সঠিক তথ্য যাচাই করেই সংবাদগুলো প্রকাশ করা উচিত। শুনানির 8ম দিনে চট্টগ্রাম 8 আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর বিরুদ্ধে 2177 কোটি টাকা ঋণ থাকায় তার আপিলটি পেন্ডিং রাখা হয়েছে। এছাড়াও এদিন একাধিক দ্বৈত নাগরিকত্ব বিষয়ে চলা আপিলের নিষ্পত্তি হয়েছে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলে দালালি আর অপসাংবাদিকতা সংবাদ মাধ্যমকে কলুষিত করেছে। এতে দুর্বল হয়েছে গণমাধ্যমের মর্যাদা। তাই নিজেদের আত্মমর্যাদা বাড়ানোর পাশাপাশি গণমাধ্যমকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত গণমাধ্যম সম্মেলনে এসব কথা জানান বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকরা। আরও জানাচ্ছেন সেলিম মালিক। এটি বুঝতে পারবো যে আমাদের ভিতরে ঐক্যটি কেন দরকার। স্বাধীন সংবাদ মাধ্যম প্রতিষ্ঠার পথে বাধা চিহ্নিত করা এবং উত্তরণের উপায় অনুসন্ধানে জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সম্পাদক ও মালিকদের নিয়ে এই গণমাধ্যম সম্মেলন। সম্পাদকরা জানান, কতিপয় গণমাধ্যম কর্মীদের রাজনৈতিক লেজুর ভিত্তি, সংগঠনের বিভাজন ও সরকারের চাপ গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করেছে। সরকার, আপনি মনে রাখবেন, আপনাকে কেউ সত্য কথা বলবে না। স্বাধীন সাংবাদিকতা হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান যারা আপনাকে সত্য কথা বলবে। আপনাদের ব্যবসায়িক স্বার্থে সাংবাদিকতাকে যদি আপনি বাধ্য করেন, তাহলে সেই সাংবাদিকতা কিন্তু জনগণ গ্রহণ করবে না। এটা আমাদের ভাবার কোনো কারণ নাই। আগামী সরকার, নির্বাচিত সরকার আসলে আমাদের সবকিছু আমরা পেয়ে যাব। অতীতে হয়নি, এখনো হবে না। সম্প্রতি প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিকাণ্ডের ঘটনার নিন্দা জানিয়ে তারা বলেন, এই ঘটনার পেছনের ঘটনাও উন্মোচন হওয়া জরুরি। তো মতিউর রহমান এবং মাহফুজ আহমদকে বুঝতে হবে, যখন নয়া দিগন্ত এবং সংগ্রাম আক্রান্ত হয়েছিল তখন তারা কোনো কথা বলেননি, আমি দেখিনি। আমার কাগজে যখন বন্ধ হয়ে গেল, মৌচিক বন্ধ হয়ে গেল, আমিও তাদের পাশে পাইনি। আজকে তারা চাচ্ছেন এবং আপনারাও সবাই চাচ্ছেন যে সব সাংবাদিক যেন ঐক্যবদ্ধ হই, আমিও সেটা চাই। সাংবাদিকদের নিরাপত্তায় গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের পথে তথ্য মন্ত্রণালয়ের প্রধান বাধা বলে ক্ষোভ প্রকাশ করেন কমিশনের সভাপতি। তথ্য মন্ত্রণালয়ের যে দুজন উপদেষ্টা ছিলেন তারা অঙ্গীকার করেছিলেন যে ওই আইনটা হবে, কিন্তু সেই আইনটা হয়নি। সে কারণে আইনের খসড়াও তৈরি করে দিয়েছিলাম। সেই খসড়া নিয়ে একটা দ্রুত কনসালটেশনের মধ্য দিয়ে ভেটিংয়ের প্রক্রিয়া সম্পন্ন করে ওই আইনটা করা সম্ভব ছিল, এখনো সম্ভব। সম্মেলনে সম্পাদক পরিষদের নেতারা জানান, স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে সাংবাদিকদেরই ঐক্যবদ্ধ হতে হবে। সাংবাদিকতা নিজে খুবই একটা রাজনৈতিক কাজ, রাজনীতি সচেতনতা আর রাজনৈতিক দলের দালালি আসলে এক জিনিস নয়। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। টি-20 বিশ্বকাপ ইস্যুতে বিসিবির সঙ্গে বৈঠক করেছে আইসিসির প্রতিনিধি দল। গ্রুপ বদলে শ্রীলঙ্কায় যাবার প্রস্তাব দিয়েছে বিসিবি। ঢাকার একটি 5 তারকা হোটেলে আইসিসির নিরাপত্তা বিভাগের প্রধান এন্ড্রু এডগ্রেভের সঙ্গে 1.5 ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ বোর্ডের গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা। ভিসা না পাওয়ায় ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন গৌরব সাক্সেনা। ভেন্যু পরিবর্তন নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছিল তা দূর করতেই মূলত এই বৈঠক। প্রয়োজনে গ্রুপ বদলে শ্রীলঙ্কায় যাবার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ভারতে না যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত আগের অবস্থানেই আছে বিসিবি। বাংলাদেশের প্রস্তাবটি উত্থাপন করা হবে আইসিসির বোর্ড সভায়, এরপরে সিদ্ধান্তের পথে হাঁটবে আইসিসি।